চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছে। চীনের চেংডু জে-36 হল চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের দ্বারা তৈরি একটি ডাবল ডেল্টা উইং লেজবিহীন বিমান। চীনের ষষ্ঠ প্রজন্মের বিমান উন্নয়ন কর্মসূচির অংশ ভারী এই ষষ্ঠ প্রজন্মের স্টিলথ বিমানটি একাধিক মিশন সেটের জন্য কল্পনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে আকাশে শ্রেষ্ঠত্ব, আঘাত, বাধা এবং বিমানের দলবদ্ধ কার্যকলাপের কমান্ড এবং নিয়ন্ত্রণ করা। 26শে ডিসেম্বর 2024 তারিখে চীনের সিচুয়ান প্রদেশের চেংডুতে বিমানটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে দেখা যায়। এই ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানটি পারমাণবিক বোমা বহনে সক্ষম। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানটি নিয়ে খুব ভীত। চীনের এই ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানটির ককপিট ক্যানোপি ডিজাইন করা হয়েছে। ক্যানোপি ডিজাইন কি? কেন যুদ্ধবিমানের ককপিট ক্যানোপি ডিজাইন করা হয়? যুদ্ধবিমানে ককপিটের উপরে স্বচ্ছ কাচের যে আবরণ থাকে, মূলত সেটাকেই ক্যানোপি বলে। পাইলট যখন ককপিটে বসেন, তখন পাইলট ককপিট থেকে তার চারপাশে দেখতে পারেন এই স্বচ্ছ কাচের ভিতর দিয়ে। যুদ্ধবিমানে ককপিটে বসে থাকা পাইলটকে বাইরের বাতাস থেকে রক্ষা করার জন্য পাইলট এর ককপিটে যে স্বচ্ছ কাচের ব্যবহার করা হয়, তা কোনো সাধারণ কাচ নয়। চীনের ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানে দুজন পাইলট পাশাপাশি বসতে পারবেন এই যুদ্ধবিমানের ককপিটে। যে সিটিং পজিশনকে সাইড বাই সাইড সিটিং পজিশন বলা হয়ে থাকে। এই জে-36 যুদ্ধবিমানটির ওয়েপন বে বিমানটির ঠিক নিচে। যে ওয়েপন বেতে সর্বোচ্চ 54 টন বিস্ফোরক বহন করতে সক্ষম, যার মধ্যে পরমাণু ওয়ারহেডও রয়েছে। এই ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানের 3টি পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে। এই যুদ্ধবিমানের 3টি পাওয়ারফুল ইঞ্জিনে কত গতি উঠতে পারে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি, কেননা এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে চীনের পরীক্ষামূলক ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধ বিমানের গতি সর্বোচ্চ ম্যাক 2.50 উঠতে পারে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের দুটি স্টিলথ ফাইটার জেট F-22 র্যাপটরের গতি ম্যাক স্পিড 2.25 এবং F-35 লাইটনিং II এর গতি ম্যাক স্পিড 1.6, যা কিনা চীনের ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানের গতি। যুক্তরাষ্ট্রের দুটি স্টিলথ ফাইটার জেট F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II এর চেয়ে বেশি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রজন্মের F-15 স্ট্রাইক ঈগল এর সমান। যদিও F-15 স্ট্রাইক ঈগল এর গতি ম্যাক স্পিড 2.5, কিন্তু F-15 স্ট্রাইক ঈগল স্টিলথ যুদ্ধবিমান নয়। এই ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানে অত্যাধুনিক AI রোবোটিক্স কন্ট্রোল সিস্টেম ইনস্টল করা, যে কারণে যে কোনো সময় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ পরিবর্তন করা সম্ভব। এই যুদ্ধবিমানটির ককপিটে যদি কোনো পাইলট নাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। এই যুদ্ধবিমান সম্পূর্ণ নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এই যুদ্ধবিমানটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটিস এবং আকাশে ডগফাইট করতে খুবই দক্ষ। এই যুদ্ধবিমানটি নিঃশব্দে প্রতিপক্ষের সীমানায় যেয়ে মিশন কমপ্লিট করে আবার ফিরে আসতে সক্ষম। এর রাডার ক্রস সেকশন খুব কম হওয়ায় শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে। চীনের নতুন ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এই ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব, যা চীনকে আকাশে ও সমুদ্রপথে নতুন শক্তি হিসেবে উঠে আসতে সাহায্য করবে। চীনের নতুন ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান
যা কিনা চীনকে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগর জুড়ে তাদের শক্তি বৃদ্ধিতে পুনর্গঠন করবে। J-36 যুদ্ধবিমান কেবল একটি বিমান নয়, এটি চীনের অপ্রতিরোধ্য শক্তির দৃষ্টিভঙ্গি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের সাথে প্রতিযোগিতা করার জন্য মাথায় রেখে চীনের ষষ্ঠ প্রজন্মের চেংডু J-36 যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। সামরিক বিমান প্রযুক্তির বিকশিত হওয়ার সাথে সাথে স্টিলথ প্রযুক্তি, উন্নত রণকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এসব দিক থেকে চীন অনেক অগ্রগতি করতে সক্ষম হয়েছে। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 স্টিলথ ফাইটার জেট সম্পর্কে সরকারি তথ্য গোপন রাখা হয়েছে। এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানটি তৈরি করছে চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। চীনের আরেক অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট J-20 মাইটি ড্রাগন এই চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। চেংডু J-36 যুদ্ধবিমানে কাটিং এজ উন্নত স্টিলথ টেকনোলজি, অনেক উচ্চগতি সম্পন্ন, অনেক আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হবে এবং এই বিমানের অস্ত্র হবে সম্পূর্ণ নতুন প্রজন্মের। যদিও এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানের টেকনিক্যাল কোনো কিছু প্রকাশ করা হয়নি, তবে এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে 3টি পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে। এই যুদ্ধবিমানটি লেজবিহীন ত্রিভুজ আকৃতির ডিজাইন করা হয়েছে। মূলত বিমানের এই ত্রিভুজ আকৃতির ডিজাইনকেই ডেল্টা উইং ডিজাইন বলা হয়। ষষ্ঠ প্রজন্মের এই বিমানে অনেক উন্নত প্রযুক্তির সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ডেল্টা উইং ডিজাইন বিমানকে উচ্চ গতিতে সাবসনিক এবং সুপারসনিক গতিতে উঠতে সাহায্য করে। J-36 যুদ্ধবিমানে এই ডেল্টা উইং ডিজাইনের কারণে যুদ্ধবিমান আকাশে স্থিতিশীলতা বজায় রাখতে পারে। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানটি আকাশে এয়ার টু এয়ার যুদ্ধ করার সময় বাড়তি সুবিধা পাবে। এই যুদ্ধবিমানের ত্রিভুজ আকৃতির ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স প্রপার্টিসের জন্য। যুদ্ধবিমান যখন আকাশে উড়ে তখন যুদ্ধবিমান খুবই দ্রুত গতিতে আকাশে উড়ে, আর সেজন্যই অ্যারোডাইনামিক্স প্রপার্টিসের প্রয়োজন হয়। যুদ্ধবিমান যখন আকাশে উড়ে তখন বিমানের পাখাসহ বিমানের চারপাশে বাতাসের প্রচুর চাপ থাকে। যদি যুদ্ধবিমানের দুপাশের পাখা বড় থাকে তাহলে যুদ্ধবিমানের দুপাশের পাখায় বাতাস ধাক্কা লাগার কারণে বিমানের গতি কমে যায়। আর যদি যুদ্ধবিমানের দুপাশের পাখা ছোট হয় তাহলে বিমানের পাখার সাথে বাতাসের ঘর্ষণ কমিয়ে আনা সম্ভব হয় এবং এতে করে বিমানের গতি বেড়ে যায়। বিমানের পাখা যত ছোট হবে, পাখার সাথে বাতাসের ঘর্ষণ যত কম হবে, বিমানের গতি তত বাড়বে। J-36 যুদ্ধবিমানের ট্রায়াঙ্গেল শেপের কারণে এই বিমানের পাখা দুটো ছোট রাখতে পেরেছে। ঠিক এজন্যই এই যুদ্ধবিমানটি অনেক দ্রুত গতিতে ছুটতে পারে। J-36 যুদ্ধবিমানটির পাখা ডেল্টা উইং ট্রায়াঙ্গেল শেপ হওয়ার কারণে খুব দ্রুত উপরে উঠতে পারে এবং এই যুদ্ধবিমান খুব দ্রুত নিজের জায়গা পরিবর্তন করতে পারবে। এই যুদ্ধবিমানের ডেল্টা উইং ট্রায়াঙ্গেল শেপ হওয়ার কারণে এই যুদ্ধবিমান বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে এয়ার টু এয়ার স্ট্রাইক পজিশনে দ্রুত আক্রমণ করার সক্ষমতা রয়েছে। হাই লিফট টু ড্র্যাগ রেশিও টেস্ট। একটি যুদ্ধবিমানে কার্যক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে হাই লিফট টু ড্র্যাগ রেশিও টেস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই হাই লিফট টু ড্র্যাগ রেশিও টেস্ট খুবই জটিল প্রক্রিয়া। একটি যুদ্ধবিমানের কার্যক্ষমতা দেখার জন্য একটি যুদ্ধবিমান যখন আকাশে উড়ে তখন সেই যুদ্ধবিমানের পাখায় প্রচুর বাতাসে ঘর্ষণ হয়, যে কারণে বিমান ধীর হয়ে যেতে পারে। একটি যুদ্ধবিমান কত গতিতে উপরে উঠতে পারে সেটি পরীক্ষা করা হয় হাই লিফট টু ড্র্যাগ রেশিও টেস্টে। স্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল টেস্ট। ট্রায়াঙ্গেল ডেল্টা উইং ডিজাইন এর যুদ্ধবিমানগুলো আকাশে স্থিতিশীলতা
এবং নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই উন্নত মানের। বিশেষভাবে এই টেস্টে দেখা হয় একটি যুদ্ধবিমান এয়ার টু এয়ার ডগ ফাইটে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে তার শত্রুকে আক্রমণ করতে পারে কি। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রাম এবং ইউরোপের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রোগ্রামের প্রতিদ্বন্দ্বী করে তুলবে। উন্নত স্টিলথ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাইপারসনিক অস্ত্র যুদ্ধবিমানে সংযোজনের মাধ্যমে ভবিষ্যৎ বিমান বাহিনী খুব দ্রুত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান তৈরি করতে নেতৃত্ব দিচ্ছে, কারণ তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা রয়েছে। চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ চীনের আধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগন তৈরি করেছে। চীন নির্ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী আকাশ যুদ্ধের জন্য যে প্রস্তুত হচ্ছে, সেখানে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করবে। চীনের J-36 ফাইটার জেট হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ এর দেশগুলোর সমান প্রযুক্তিগত সমতা অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে যেসব বৈশিষ্ট্যগুলো থাকবে: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধ করার সক্ষমতা। এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান যুদ্ধকালীন সময়ে নিজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এতে করে কোনো পাইলট যদি বিমানে নাও অবস্থান করে, তাও এই বিমান তার মিশন সম্পূর্ণভাবে শেষ করে আসতে সক্ষম হবে। তাছাড়া এই বিমানে ককপিটে দুজন পাইলট বসতে পারবে এবং পাইলট চাইলে নিজেও এই বিমান অপারেট করতে পারবে। পরবর্তী প্রজন্মের উন্নত স্টেলথ ডিজাইন J-36 যুদ্ধবিমানে পরবর্তী প্রজন্মের উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হবে। যে স্টেলথ প্রযুক্তি পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তি থেকেও উন্নত হবে এবং এই স্টেলথ প্রযুক্তির রাডার ক্রস সেকশন খুবই কম হবে, যে কারণে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। হাইপারসনিক মিসাইলের ব্যবহার চীনের J-36 যুদ্ধবিমানে পরবর্তী প্রজন্মের হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হবে। ষষ্ঠ প্রজন্মের হাইপারসনিক মিসাইলের গতি কত হবে সেটা ভবিষ্যতের কথা, আগে থাকতে কেউ বলতে পারে না। আপনারা ছবিতে যে মিসাইলটি দেখতে পাচ্ছেন, এটা হলো রাশিয়ার তৈরি কিনঝাল হাইপারসনিক মিসাইল। কিনঝাল হাইপারসনিক মিসাইলের কথা তো আমরা সবাই শুনেছি, যে মিসাইল সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই কিনঝাল মিসাইল রাশিয়ার MiG-31 যুদ্ধবিমান থেকে নিক্ষেপের পর এটি তার টার্গেটের দিকে সর্বনিম্ন ম্যাক 4 গতিতে এবং সর্বোচ্চ ম্যাক 10 গতিতে ছুটে যায়। এই কিনঝাল হাইপারসনিক মিসাইল গতির কারণে রাডারে মিসাইলকে ডিটেক্ট করতে পারে না। তাছাড়া এই কিনঝাল হাইপারসনিক মিসাইল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। আর চীন তাদের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানে ষষ্ঠ প্রজন্মের হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে। তার গতি অবশ্যই রাশিয়ার কিনঝাল হাইপারসনিক মিসাইলের গতি থেকে বেশি হবে। এমনকি কিনঝাল হাইপারসনিক মিসাইলের মতো নিউক্লিয়ার ওয়ারহেডও বহন করতে সক্ষম হতে পারে, যদিও ভবিষ্যতের কথা আগে থাকতে বলা যায় না। তথ্য সংযোজন এবং তথ্য আদান প্রদান। তাৎক্ষণিক যোগাযোগের সক্ষমতা যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বাড়ায়। যুদ্ধক্ষেত্রে J-36 যুদ্ধবিমান ড্রোন, স্যাটেলাইট এবং গ্রাউন্ড ফোর্স এর সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম, যা কিনা যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে সহায়তা করবে। প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানোর জন্য চীনের বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবে ষষ্ঠ প্রজন্মের বিমানের জন্য জোর দেওয়া হচ্ছে।
চীন যদি সফলভাবে J-36 যুদ্ধবিমান এর পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করতে পারে, তাহলে ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান এবং পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান দুটি একসাথে দেখা যাবে। চীনের আগত নতুন ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার, যা কিনা চীনের পিপল লিবারেশন আর্মি নেভিকে শক্তিশালী করে তুলবে। চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ, যার সদর দপ্তর চীনের চেংডুতে অবস্থিত, উন্নত সামরিক যুদ্ধবিমান তৈরি এবং উন্নয়নের জন্য চীন সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছে। চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগন তৈরি করেছে। তাছাড়াও চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন তৃতীয় প্রজন্মের JF-17 থান্ডার এবং J-10 সিরিজের যুদ্ধবিমান তৈরি করেছে। J-10 সিরিজ যুদ্ধবিমানের 4টি ভেরিয়েন্ট রয়েছে: J-10A, J-10B, J-10C, J-10CE। সম্প্রতি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সময় চীনের সাথে J-10 সিরিজের 20টি J-10C মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের জন্য চুক্তি করেছে, যার মোট ক্রয় মূল্য পরিমাণ $2.20 বিলিয়ন বা 27,060 কোটি টাকা। এই চেংডু J-10C যুদ্ধবিমানগুলো ধাপে ধাপে 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় প্রজন্মের JF-17 থান্ডার চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। চীন পাকিস্তানকে JF-17 থান্ডার বিমানটি তৈরি করতে সহায়তা করে। JF-17 থান্ডার এর 3টি ভেরিয়েন্ট রয়েছে: JF-17 থান্ডার ব্লক 1, JF-17 থান্ডার ব্লক 2, JF-17 থান্ডার ব্লক 3। গত এক দশকে চীন স্টিলথ প্রযুক্তি উন্নয়ন, স্টিলথ কোটিংয়ের উন্নয়ন, রাডার এর রেডিও ওয়েভ শোষণকারী উপকরণের উন্নয়ন এবং স্টিলথ যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন উন্নয়নে প্রযুক্তিগতভাবে অগ্রগতি করেছে। স্টিলথ কোটিং কি? রাডার তার অ্যান্টেনা থেকে উচ্চ রেডিও তরঙ্গ প্রতিনিয়ত আকাশের দিক ছুড়ে। এই উচ্চ রেডিও তরঙ্গ আলোর গতিতে আকাশের দিকে যেতে থাকে এবং আকাশে লুকানো বা অদৃশ্য বস্তু খুঁজে বের করে, যেমন বিমান। রাডার যে উচ্চ রেডিও তরঙ্গ আকাশের দিক ছুড়ে, তখন এই উচ্চ রেডিও তরঙ্গগুলো যখন কোনো বিমানের সাথে যখন ধাক্কা লাগে, তখন কিছু রেডিও ওয়েভ আবার নিচের দিকে ফিরে আসে এবং সেই রেডিও ওয়েভ রাডারের অ্যান্টেনায় আটকায় এবং সেই তথ্য প্রসেস করে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এর কম্পিউটারে প্রেরণ করা হয়। রেডিও ওয়েভ এর আসা যাওয়ার সময়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় বিমানটি কত দূর রয়েছে নির্দিষ্ট দূরত্ব থেকে। ঠিক তারপর বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল এর কম্পিউটারে স্ক্রিনে দেখা যায়। রাডার তার অ্যান্টেনা থেকে যে উচ্চ রেডিও তরঙ্গ আকাশের দিকে ছুঁড়ে মারে, সেই রেডিও তরঙ্গ এই স্টিলথ কোটিং টেকনোলজি শোষণ করে নেয়, যে কারণে রাডার থেকে যে উচ্চ তরঙ্গ রেডিও আকাশের দিক ছুঁড়ে মারা হয় তা আর যুদ্ধ বিমানের গায়ে ধাক্কা লেগে নিচের দিকে যায় না, কেননা যুদ্ধ বিমানের বডি রেডিওর উচ্চ তরঙ্গ নিজের বডিতে শোষণ করে নেয়। যুদ্ধ বিমান যখন আকাশে উড়ে, তখন বিমানের ইঞ্জিন থেকে যে তাপ বের হয়, সেই তাপ যেন বের না হয় অথবা তাপ যেন একদম সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য এই স্টিলথ কোটিং টেকনোলজি ব্যবহার করা হয়। কেননা যুদ্ধ বিমানের ইঞ্জিনের তাপ যদি একদম কমিয়ে না আনা যায়, তাহলে তা রাডার থেকে রক্ষা পেলেও ইনফ্রারেড সেন্সর থেকে রক্ষা পাবে না। ইনফ্রারেড সেন্সর এ বিমান ধরা পড়লে বিমানকে হিট সিকিং মিসাইল দিয়ে অ্যাটাক করা হবে। থার্মাল ক্যামেরা কি? থার্মাল ক্যামেরা সমস্ত বস্তুর তাপমাত্রা শনাক্ত করতে পারে। বিশেষ করে যেসব বস্তুর তাপমাত্রা রয়েছে, এসব শনাক্ত করতে সক্ষম। থার্মাল ইমেজ টেকনোলজি সাধারণত রাতের বেলা ব্যবহৃত হয়ে থাকে।
শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার জন্য। থার্মাল ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের সামরিক গাড়ি, লুকিয়ে থাকা সৈন্যদের নড়াচড়া, সাগরে থাকা জাহাজের নড়াচড়া, এমনকি আকাশে যে কোনো বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। থার্মাল ক্যামেরা দিয়ে একজন সৈন্য তার শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যের সামান্য নড়াচড়া তার শত্রুপক্ষের সৈন্যের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই থার্মাল ক্যামেরাগুলো 1 মাইল দূর থেকে তার প্রতিপক্ষের যে কোনো সৈন্যের নড়াচড়া অথবা প্রতিপক্ষ সৈন্যের ভারী যানবাহন শনাক্ত করতে সক্ষম। কিভাবে হিট সিকিং মিসাইল টার্গেটকে খুঁজে বের করে? হিট সিকিং মিসাইলকে ইনফ্রারেড হোমিং মিসাইল নামেও চিনে থাকে। এটি একটি গাইডেড মিসাইল। এই মিসাইল তাপমাত্রা যেদিকে পাবে সেই তাপমাত্রা অনুসরণ করে সেই টার্গেটের দিকে যেতে থাকবে, সেই টার্গেটকে ধ্বংস করার জন্য। হিট সিকিং মিসাইল একবার লঞ্চ করা হলে এই হিট সিকিং মিসাইল এর আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তারপর এই মিসাইল নিজে থেকে আকাশের ভিতর কোথায় তাপমাত্রা উৎপন্ন হচ্ছে সেটা খুঁজে বের করবে এবং সেই টার্গেটকে ধাওয়া করে ধ্বংস করবে। 2024 সালে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল $231 বিলিয়ন। এই বাজেটের মধ্যে দিয়ে বেইজিং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির খুব দ্বারপ্রান্তে, যা কিনা চীনের পরবর্তী প্রজন্মের আকাশ যুদ্ধের সক্ষমতা বাড়াবে। 2024 সালের ডিসেম্বরের শেষের দিকে চীন ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল এবং 2025 সালের মার্চ মাসে দ্বিতীয় পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। চীনের পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমানটি 2011 সালে চীন প্রথম প্রকাশ্যে এনেছিল। তবে চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান এখনও রহস্যই রয়ে গেছে। স্যাটেলাইটের একটি ছবিতে দেখা গিয়েছে যে চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানটির উড্ডয়ন পরীক্ষা করা হয়েছে চীনের মিলিটারি টেস্টিং ফ্যাসিলিটিতে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যে চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানটি আগামী কয়েক বছরের মধ্যে উন্মোচিত হবে। তবে J-36 যুদ্ধবিমানটি উন্মোচিত হতে পারে 2026 সালের চীনের প্রধান মহাকাশ প্রদর্শনী জুহাই এয়ার শোতে। এটা যদি সত্যি হয় তাহলে বিমানটি ভবিষ্যতে প্রাথমিক উৎপাদন পর্যায়ে চলে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II এর সাথে চীন তার প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগন দিয়ে প্রতিযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। চীনের J-36 যুদ্ধবিমানটি লেজবিহীন ডেল্টা উইং কনফিগারেশন, যার মানে এই যুদ্ধবিমানটি আকৃতি হবে ত্রিভুজ আকৃতির এবং খুব উচ্চ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে। টেইললেস ডায়মন্ড ডেল্টা উইং এর সুবিধাসমূহ: উন্নত স্টেলথ প্রযুক্তি। এই যুদ্ধবিমানটির রাডার ক্রস সেকশন খুবই কম হবে, যার কারণে শত্রুপক্ষের রাডারে এই যুদ্ধবিমানের ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। উচ্চ গতিতে চলাচলযোগ্য। এই যুদ্ধবিমানটি যেন নির্বিঘ্নে আকাশের অনেক উঁচুতে দ্রুত গতিতে উঠতে পারে সেজন্য এর অ্যারোডাইনামিক ডিজাইন অনেক উন্নত করা হয়েছে। জ্বালানি দক্ষতা এবং পরিসীমা। এই যুদ্ধবিমানটির টেইললেস ডায়মন্ড ডেল্টা উইং ডিজাইন এর কারণে অনেক বেশি জ্বালানি তেল বহন করতে সক্ষম হবে, সেজন্য এই যুদ্ধবিমানের কর্মক্ষম পরিসীমাও বৃদ্ধি পাবে। আকাশ যুদ্ধের দক্ষতা। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানটি হল একটি মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। এই যুদ্ধবিমানটি সমানভাবে আকাশ থেকে ভূমিতে আক্রমণ এবং আকাশে উড়ন্ত অবস্থায় অন্য আরেকটি যুদ্ধ বিমানের সাথে এয়ার টু এয়ার ফাইট করতে সক্ষম। দুই যুদ্ধবিমানের আকাশে এয়ার টু এয়ার কমব্যাট ফাইট করাকে ডগ ফাইট বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স। যুক্তরাজ্যের নেতৃত্বাধীন টেম্পেস্ট প্রজেক্ট
একই রকমের লেজবিহীন স্টিলথ ফাইটার জেট ডিজাইন করার চেষ্টা করছে। এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধ বিমানে 3 ইঞ্জিনের সেটআপে বেশ কিছু সুবিধা রয়েছে। 3 ইঞ্জিনের সমন্বয় এই J-36 যুদ্ধ বিমান 3 ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় এর গতি খুব দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে। সুপার ক্রুইজ ক্যাপাবিলিটি J-36 যুদ্ধ বিমান সুপারসনিক গতিতে ছুটতে সক্ষম হবে। ইঞ্জিনের অপব্যবহার রোধ J-36 যুদ্ধ বিমানের ইঞ্জিনের অপব্যবহার রোধ করা এবং এই যুদ্ধ বিমানের ইঞ্জিন ফেল হওয়ার সম্ভাবনা কমিয়ে আনা হবে। সম্ভাব্য শক্তিশালী অস্ত্র লেজার রশ্মির অস্ত্রের ব্যবহার উন্নত করা হবে। ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমের ব্যবহার উন্নত করা হবে। ষষ্ঠ প্রজন্মের চীনা J-36 যুদ্ধ বিমানে কোন অত্যাধুনিক ইঞ্জিনটি লাগানো হয়েছে তা অজানা, তবে J-36 যুদ্ধ বিমানটি অত্যাধুনিক WS-10C অথবা WS-15 ইঞ্জিন দ্বারা চালিত হবে। WS-10C এবং WS-15 এই ইঞ্জিন দুটি ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিলথ টেকনোলজি যুদ্ধ বিমানের জন্য। চীন স্টিলথ প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং J-36 যুদ্ধ বিমানটি যেন শত্রুপক্ষের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে সেসব বৈশিষ্ট্য এই বিমানটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাডার এর রেডিও ওয়েভ শোষণকারী উপকরণ J-36 যুদ্ধ বিমানের অত্যাধুনিক স্টিলথ কোটিং প্রযুক্তি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সাহায্য করবে। শত্রুপক্ষের রাডার যখন অ্যান্টেনা থেকে রেডিও ওয়েভ ছুড়ে মারে আকাশের দিকে, আকাশে বিমানের অবস্থান জানার জন্য, এবং এই যে রেডিও ওয়েভগুলো আকাশের দিকে প্রতিনিয়ত রাডার তার অ্যান্টেনা দিয়ে ছুটতে থাকে, এই রেডিও ওয়েভগুলো খুবই হাই পাওয়ারের রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভগুলো যখন রাডার তার অ্যান্টেনা দিয়ে আকাশের দিকে পাঠায়, তখন এই রেডিও ওয়েভগুলো আকাশের দিকে আলোর গতিতে ছুটে যায় এবং এই রেডিও ওয়েভগুলো আকাশে যে কোনো লুকানো বস্তু খুঁজে বের করে, যেমন বিভিন্ন ধরনের বিমান। এই রেডিও ওয়েভগুলো যখন বিমানের সাথে ধাক্কা খায়, তখন এইখান থেকে কিছু রেডিও ওয়েভ আবার নিচের দিকে ফিরে আসে এবং সেই রেডিও ওয়েভগুলো রাডার এর অ্যান্টেনা গ্রহণ করে এবং ডাটা প্রসেস করে কম্পিউটারের মাধ্যমে, যে কম্পিউটারগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে থাকে বা এয়ারবেজে থাকে। এই রেডিও ওয়েভগুলো বিমানের সাথে ধাক্কা খেয়ে কত দ্রুত ফিরে আসছে নিচের দিকে, সেই রেডিও ওয়েভের গতিকে বিশ্লেষণ করে বিমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়। বিমানটি কত দূর অবস্থান করছে। শত্রুপক্ষের রাডার যখন অ্যান্টেনা থেকে রেডিও ওয়েভ আকাশের দিক ছুঁড়ে মারবে বিমান শনাক্ত করার জন্য, তখন যুদ্ধ বিমানের এই উন্নত স্টেলথ কোটিং টেকনোলজি রাডার এর রেডিও ওয়েভগুলো শুষে নেয়, যে কারণে রেডিও ওয়েভগুলো আর যুদ্ধ বিমানে ধাক্কা লেগে ফিরে যেতে পারে না। যদিও অল্প কিছু রেডিও ওয়েভ যুদ্ধ বিমানের গায়ে ধাক্কা লেগে ফিরে যায়, তবে তা দিয়ে যুদ্ধ বিমানের অবস্থান শনাক্ত করা সম্ভব নয়। এই স্টিলথ কোটিং প্রযুক্তি সর্বপ্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়। যুদ্ধ বিমানের অস্ত্র বহন করার স্থান পঞ্চম প্রজন্ম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে বিভিন্ন মিসাইল বহন করার জন্য বিমানের নিচের দিকে একটা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা হয়। বিমানের নিচের দিকে যে আলাদা একটা কম্পার্টমেন্ট তৈরি করা হয় বিভিন্ন অস্ত্র বহন করার জন্য, তাকে ওয়েপন বে বলা হয়। বিমানের মিসাইল বা বিভিন্ন বিস্ফোরক যদি বিমানের দুপাশে রাখা হয়, তাহলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা থেকে যায়। এই ওয়েপন বে এর ভিতরে বিভিন্ন মিসাইল ও বিভিন্ন বিস্ফোরক বহন করলে যুদ্ধ বিমানটি শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেজন্যই পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে এই
ইন্টারনাল ওয়েপন বে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রুপক্ষের রাডার জ্যাম বা অকেজো করে দিতে সক্ষম এবং শত্রুপক্ষের মিসাইল গাইডেন্স সিস্টেম ব্যাহত করতে সক্ষম। ইনফ্রারেড সিগনেচার রিডাকশন। বিমান যখন আকাশে উড়ে তখন বিমানের ইঞ্জিন থেকে যে তাপ উৎপন্ন হয় মূলত সেটাকেই ইনফ্রারেড সিগনেচার বলা হয়ে থাকে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের মতো ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধ বিমানের ইঞ্জিনের এক্সস্ট এমনভাবে তৈরি করা হবে যাতে করে বিমানের ইঞ্জিনে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ যেন খুব কম বাইরে আসে। এতে করে শত্রুপক্ষের ইনফ্রারেড সেন্সর এ ধরা পড়া থেকে নিরাপদ থাকার চেষ্টা করতে পারবে। চীনের ষষ্ঠ প্রজন্মের চেংডু J-36 যুদ্ধ বিমানে যেসব অস্ত্র সংযুক্ত হতে পারে। PL-15 মিসাইল ইমপ্রুভ ভ্যারিয়েন্ট। PL-15 মিসাইল হল লং রেঞ্জ এর রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল। 2000-এর দশকের শেষের দিকে PL-15 মিসাইল এর উন্নয়ন সম্ভবত শুরু হয়েছিল। চীন প্রথম 2015 সালে PL-15 মিসাইল প্রকাশ্যে আনে সামরিক প্রদর্শনীর মধ্য দিয়ে। ধারাবাহিক পরীক্ষার পর এই PL-15 মিসাইলটি তাদের সার্ভিসে অ্যাক্টিভ করেছে। এই PL-15 মিসাইলটি 2016 থেকে 2018 সালের মধ্যে তাদের ফ্রন্টলাইন এর যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোতে ইনস্টল করা হয়েছে, যেমন 4.5 জেনারেশনের চেংডু J-10C এবং J-16 যুদ্ধবিমান ও পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগন। PL-15 মিসাইলের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে। PL-15 বেসলাইন ভেরিয়েন্ট। PL-15 বেসলাইন ভেরিয়েন্ট হল লং রেঞ্জ এর রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল। PL-15 বেসলাইন ভেরিয়েন্ট এর মিসাইলটি পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর সার্ভিসে আসে 2015 থেকে 2017 সালের মধ্যে। PL-15 বেসলাইন ভেরিয়েন্ট এর রেঞ্জ সর্বোচ্চ 200 কিলোমিটার। PL-15E এক্সপোর্ট ভেরিয়েন্ট। 2021 সালে চীন জুহাই এয়ার শোতে PL-15 এক্সপোর্ট ভেরিয়েন্ট মিসাইলটি প্রথম প্রকাশ্যে আনে। চীন যেসব যুদ্ধবিমান রপ্তানি করার জন্য তৈরি করে শুধুমাত্র সেসব যুদ্ধবিমানের জন্য এই PL-15E ভেরিয়েন্ট মিসাইল PL-15E ভেরিয়েন্ট মিসাইল এর সর্বোচ্চ রেঞ্জ 145 কিলোমিটার। PL-15E উইথ ফোল্ডিং ফিন্স। PL-15E ফোল্ডিং ফিন্স মিসাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এই মিসাইলটি যে কোনো স্টেলথ ফাইটার জেট ক্যারি করতে পারে তার যে ওয়েপন বে আছে সেখানে। PL-15A এবং PL-15B ভেরিয়েন্ট আনকনফার্মড। PL-15A এবং PL-15B মিসাইল দুটির ভেরিয়েন্ট পঞ্চম প্রজন্মের এবং ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের যে ওয়েপন বে রয়েছে সেখানে যেন খুব সহজে মিসাইল বহন করা যায় সেরকম করেই এই PL-15A এবং PL-15B ভেরিয়েন্ট দুটি তৈরি করা হবে। এই ভেরিয়েন্টগুলো কখনো তৈরি করা হয়নি, কিন্তু ভবিষ্যতে যখন এই ভেরিয়েন্ট দুটি তৈরি করা হবে তখন পঞ্চম প্রজন্ম এবং ষষ্ঠ প্রজন্মের স্টেলথ টেকনোলজির কথা মাথায় রেখেই তৈরি করা হবে, কেননা পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের স্টিলথ টেকনোলজি বৈশিষ্ট্যের সাথে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। PL-10 মিসাইল। PL-10 মিসাইল হলো শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইল শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার কমব্যাট এ ব্যবহার করা হয়ে থাকে। PL-10 মিসাইলটি চীনের পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন এ ব্যবহার করা হয়ে থাকে। হাইপারসোনিক মিসাইল। চীন পরবর্তী প্রজন্ম বা ষষ্ঠ প্রজন্মের হাইপারসোনিক মিসাইল নিয়ে কাজ করছে, যা কিনা চীনের
ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে সংযোজন করা হবে এয়ার টু গ্রাউন্ড প্রেসিশন উইপন। আকাশে যুদ্ধবিমান থেকে শত্রুপক্ষের ভূমিতে আক্রমণ করার কাজে এয়ার টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করা হয়। এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে শত্রুপক্ষের ভূমিতে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, শত্রুপক্ষের ঘাঁটি ইত্যাদি ধ্বংস করা হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সঠিকভাবে ব্যবহার করাও একটি দক্ষতার কাজ, কেননা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর সঠিক ব্যবহার যুদ্ধে জিতিয়ে দিতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অস্ত্রসমূহ: আকাশ, ভূমি, সমুদ্র ও মহাকাশ, মনুষ্য বা মনুষ্যহীন প্ল্যাটফর্ম ইউএভি থেকে প্রয়োগ করা যায়। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দ্বারা যে কোনো যোগাযোগ ব্যবস্থা, রাডার বা অন্য যে কোনো অ্যাসেট বা ফ্যাসিলিটি ধ্বংস করা সম্ভব। যে কোনো যুদ্ধের সময় নিজ বাহিনীর বিভিন্ন ইউনিট এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, তাৎক্ষণিক বিভিন্ন তথ্য আদান প্রদান করা, শত্রুর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা ইত্যাদি। শত্রু বাহিনী কোথায় বেশি শক্তিশালী, শত্রু বাহিনী কোথায় দুর্বল, শত্রুর কোন টার্গেটে আঘাত হানা অতীব জরুরি ইত্যাদি ইনফরমেশন কমান্ড সেন্টার বা যুদ্ধরত ফরওয়ার্ড ইউনিট এর কাছে আদান প্রদান করাও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ। ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে তিনটি সেকশনে ভাগ করা যায়: ইলেকট্রনিক অ্যাটাক, ইলেকট্রনিক প্রোটেকশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট। ইলেকট্রনিক অ্যাটাক: কোনো শত্রুপক্ষের সৈন্য গোপনে দেশের ভিতরে ঢুকে পড়ল, তখন সেনাবাহিনী শত্রুপক্ষের সৈন্যদের সঠিক অবস্থান শনাক্ত করার জন্য থার্মাল ক্যামেরাওয়ালা ড্রোন মোতায়েন করবে। ড্রোন এর থার্মাল ক্যামেরা শত্রুপক্ষ সৈন্যদের তাপ শনাক্ত করে শত্রুপক্ষের সৈন্যদের অবস্থান বের করতে পারবে। কিংবা শত্রুপক্ষ তাদের দেশের ভেতর থেকে কোনো দেশের মধ্যে ট্যাঙ্ক বা কামান দিয়ে ফায়ার করছে, তখন সে দেশের সেনাবাহিনী ড্রোন বা রিকনাইসেন্স প্লেন থেকে সেই ট্যাঙ্ক বা কামানের সঠিক অবস্থান শনাক্ত করে তা লেজার গাইডেড মিসাইল দিয়ে উড়িয়ে দিতে পারবে। এই যুদ্ধ প্রক্রিয়ায় অডিও ভিডিও যে যোগাযোগ করা হবে তা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অংশ। এই প্রযুক্তির দ্বারা যে কোনো বস্তুর উৎপাদিত তাপ শনাক্ত করে যার অবস্থান, সাইজ ও দূরত্ব নির্ধারণ করা যায় এবং হিট সিকিং মিসাইল ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম হলো যেটি বৈদ্যুতিক দৃশ্যায়নের মাধ্যমে শত্রুপক্ষের টার্গেট শনাক্ত এবং ধ্বংস করতে কাজে লাগে। এক কথায় ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজি ব্যবহার করে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে যে যোগাযোগ করা হয় তা ইলেকট্রো ইনফরমেশন ওয়ারফেয়ার। আর এসব ইলেকট্রনিক সেন্সর যুক্ত অস্ত্র দিয়ে শত্রুর রাডার, রেডিও ও অন্যান্য কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করাকে বলা হয় ইলেকট্রনিক অ্যাটাক। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর আরেকটি অংশ হলো শত্রুর মিলিটারি ইলেকট্রনিক সিস্টেমকে জ্যাম বা অকেজো করে দিতে সক্ষম হবে, যে কারণে শত্রুপক্ষের রাডার ও অন্যান্য কমিউনিকেশন সিস্টেম কাজ করবে না। আর তখনই J-36 যুদ্ধবিমান শত্রুপক্ষের এলাকাতে যে মিশন সম্পূর্ণ করে আবার ফিরে আসতে পারবে। চীনের ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও হামলা করতে সক্ষম এবং চীনের এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান চীনের অন্য যেসব ড্রোন থাকবে মিশন এর সময় সেসব ড্রোনের সাথে সমন্বয় করে বিভিন্ন মিশন পরিচালনা করতে সক্ষম হবে। চীনের এই ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান ড্রোনকে গাইড করার সক্ষমতা রয়েছে। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সবচেয়ে বিপ্লবী দিকগুলোর মধ্যে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ষষ্ঠ প্রজন্মের চীনের J-36 যুদ্ধবিমান কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ায় এই কাজগুলো খুব সহজে করতে পারবে। চীন
ডিরেক্টেড এনার্জি ওয়েপনের দিক অনেক বেশি গবেষণা করছে। যেসব অস্ত্রের আক্রমণ এবং প্রতিরোধ করার ক্ষমতা চোখে দেখা যাবে না, কিন্তু সেসব অস্ত্র তাদের শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, বিভিন্ন ধরনের গাইডেড মিসাইল এগুলো ধ্বংস করতে সক্ষম। মূলত সেসব অস্ত্রকেই ডিরেক্টেড এনার্জি ওয়েপন বলা হয়। এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন আকাশে, পানি, ভূমিতে সব জায়গা ব্যবহার করা যাবে। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন অস্ত্র ব্যবহার করা হলে তা ভয়ানক হয়ে উঠবে। এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে ইনস্টল করা হলে তখন এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন দিয়ে J-36 যুদ্ধ বিমান যেসব কাজ করবে, শত্রুপক্ষের কোনো মিসাইল যদি এই J-36 যুদ্ধ বিমানের দিকে আসে তখন ডিরেক্ট এনার্জি ওয়েপন দিয়ে সেই মিসাইল ধ্বংস করে দিতে পারবে J-36 যুদ্ধ বিমানের কাছে আসার আগে। এই ধরনের হুমকি মোকাবেলার জন্য J-36 যুদ্ধ বিমান লেজার ওয়েপন ব্যবহার করবে। শত্রুপক্ষের ড্রোন ধ্বংস এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের হুমকি প্রতিহত করবে। শত্রুপক্ষের কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম ব্যাহত করবে। এতে করে শত্রুপক্ষ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে না পারলে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের হার অনেকটাই নিশ্চিত। কেননা যোগাযোগ ব্যবস্থা সচল না থাকলে যুদ্ধক্ষেত্রে জেতা সম্ভব নয়। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।